FM, Nalta FM, Nalta FM, Nalta FM, কণ্ঠহীনের কণ্ঠস্বর, Nalta FM, Nalta FM, Nalta FM, কণ্ঠহীনের কণ্ঠস্বর 99.2। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, রেডিও নলতার বিকালের সংবাদে সবাইকে শুভেচ্ছা। আজ সোমবার 22 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 7ই আশ্বিন 1432 বঙ্গাব্দ, 29 রবিউল আওয়াল 1447 হিজরি। সংবাদের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মামুন। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে 4 দেশের স্বীকৃতিকে স্বাগত জানালো বাংলাদেশ। রূপান্তরের আয়োজনে সাতক্ষীরায় আজ জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে 3 দিনের কর্মশালা শুরু। বঙ্গোপসাগরে পরপর 2টি লঘুচাপ সৃষ্টির আভাস। কালীগঞ্জ উপজেলার কালিকাপুর বাজারে বাগদা চিংড়িতে জেলিপুশ, পুষ্কৃত মাছ বিনষ্ট। নিউ ইয়র্কের উদ্দেশ্যে সফর সঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়লেন মাননীয় প্রধান উপদেষ্টা। দেভাটা থানার আয়োজনে দুর্গাপূজা উপলক্ষে আজ বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত। সুন্দরবনের নদ নদী থেকে শামুক ধরলে আইনগত ব্যবস্থা নেবে বন বিভাগ। এবার নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি সহ 6 রাজনৈতিক দল। পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। এবং সবশেষে জানাবো সাতক্ষীরা জেলার আবহাওয়া বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত সংবাদ। সংবাদের শুরুতেই থাকছে জাতীয় সংবাদ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে 4 দেশের স্বীকৃতিকে স্বাগত জানালো বাংলাদেশ। কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, পর্তুগাল প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতির ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ফিলিস্তিনের পক্ষে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে আরও পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যেহেতু সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম, ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে আসছি, কাজেই 4 দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। এদিকে নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি সহ 6 রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি সহ 6টি নতুন রাজনৈতিক দল। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ইসির দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। কমিশনের অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হবে, তবে কমিশন চাইলে শাখার প্রস্তাবে সংযোজন বিয়োজন করতে পারবে। মূলত কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এদিকে বঙ্গোপসাগরে পরপর 2টি লঘুচাপ সৃষ্টির আভাস। 2 দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি আগামী 24 ঘন্টার মধ্যে সৃষ্টি হতে পারে, অন্যটি 24 সেপ্টেম্বরের দিকে সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আগামী 24 সেপ্টেম্বরের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটি ঘনীভূত হতে পারে।
এদিকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে সফর সঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়লেন মাননীয় প্রধান উপদেষ্টা। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে সফর সঙ্গীদের নিয়ে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির ৬ জন প্রতিনিধি রয়েছেন। দর্শক শ্রোতা, দেখছেন মামুনের সাথে রেডিও নলতার বিকালের সংবাদ। এবারে জানাবো স্থানীয় প্রসঙ্গ। সুন্দরবনের নদ নদী থেকে শামুক ধরলে আইনগত ব্যবস্থা নেবে বন বিভাগ, এ বিষয়ে জানাচ্ছেন শ্যামনগর থেকে রণজিৎ বর্মন। সুন্দরবনের নদী থেকে শামুক ধরলে আইনগত ব্যবস্থা নেবে বন বিভাগ। শনিবার সন্ধ্যা থেকে সুন্দরবন উপকূলীয় অঞ্চলে মাইকিং করে এই সতর্কবার্তা প্রচার করছে বন বিভাগের থেকে। জানা গেছে, সংঘবদ্ধ একটি চক্র জেলেদের মাধ্যমে সুন্দরবনের নদ নদী থেকে শামুক ঝিনুক ধরে বিভিন্ন দেশে পাচার করছে। শামুক নির্ধারণের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা AKM ফজলুল হক বলেন, সুন্দরবন একটি নির্দিষ্ট এরিয়া, এখানে সবকিছুর সীমাবদ্ধতা আছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শামুক পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এটা ধরা সম্পূর্ণ আইনগত নিষিদ্ধ। কেউ যদি শামুক ধরে তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে রেঞ্জ কর্মকর্তা AKM ফজলুল হক জানান। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। এদিকে বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে সাতক্ষীরায় আজ জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে 3 দিনের এক কর্মশালা শুরু হয়েছে। সাতক্ষীরা থেকে আমাদের সহকর্মী আব্দুল আল মামুনের পাঠানো রিপোর্ট থাকছে বিস্তারিত। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এবং সুইজারল্যান্ড ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের সহযোগিতায় ওয়ার্ড পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণের জন্য গো ফর ইম্প্যাক্ট কর্মসূচির আওতায় 3 দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল 10টায় সাতক্ষীরা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সুলতানপুর আজাদির সঙ্গে উক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের সাতক্ষীরা শাখার সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি। এ সময় সাতক্ষীরা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত এবং বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ আল মামুন, রেডিও নলতা, সাতক্ষীরা। এদিকে আশাশুনির আনুলিয়া ইউনিয়নে পানি ব্যবস্থাপনা কমিটি ও পানি ব্যবহারকারী সদস্যদের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের সহকর্মী রফিকুল ইসলামের পাঠানো রিপোর্ট থাকছে বিস্তারিত। জিসিএ প্রকল্পের সহযোগিতায় আজ সকাল 10টায় আনুলিয়া ইউনিয়নে 9 নম্বর ওয়ার্ডে নাকলা কপোতাক্ষ দাখিল মাদ্রাসায় পানি ব্যবস্থাপনা কমিটি ও পানি ব্যবহারকারী গ্রুপের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচিত হয় সদস্যদের পরিচয় ও সমন্বয় ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, রেইন ওয়াটার হারভেস্টিং নির্মাণের অগ্রগতি, পানির কেয়ারটেকারের নির্বাচনের পরিকল্পনা, পরবর্তী সময়সূচি বিষয়ে আলোচনা করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড ফ্যাসিলিটার মুকুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মন্টু আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আশাশুনি উপজেলা আনুলিয়া ইউনিয়ন থেকে রফিকুল ইসলাম, রেডিও নলতা। এদিকে আশাশুনিতে আইডিএল-এর আয়োজনে স্যানিটেশনের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি থেকে আমাদের সহকর্মী জিএম মুজিবুর রহমানের পাঠানো রিপোর্ট থাকছে বিস্তারিত। আশাশুনিতে আইডিএল-এর বাস্তবায়নে স্যানিটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লিলিয়ানা ফার্মসের অর্থায়নে CDD এর সহযোগিতায় এই ওয়ার্কশপের আয়োজন করা হয়। ইম্প্যাক্ট অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার অফ চিলড্রেন অ্যান্ড কিওর ডিসএবিলিটিজ অ্যান্ড কোস্টাল এরিয়া অফ বাংলাদেশ প্রকল্পের আওতায় ওয়ার্কশপের শুভ উদ্বোধন করেন আইডিএল-এর নির্বাহী পরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রজেক্টের কার্যক্রম ও প্রকল্পের আওতায় গবেষণারত তথ্য উপস্থাপন করেন CDD প্রোগ্রাম ও ম্যানেজার
এস.এম. আলী হাসনাইন ফাতিম ও পরিচালক তৌফিক আহমেদ। ওয়ার্কশপে উপজেলা স্বাস্থ্য পরিদর্শন কর্মকর্তা ডাক্তার নিশীথ চন্দ্র মন্ডল, সমষ্টি অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার, ভেটেরিনারি সার্জন ডাক্তার আব্দুল সালাম, পিআইও আমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ আলী, এনজিও বার্ষিক উপজেলা কোঅর্ডিনেটর আসাদুল ইসলাম আসাদ প্রমুখ আলোচনা রাখেন। সভাপতি বক্তব্য রাখেন আইডিয়ালের নির্বাহী পরিচালক কৃষিবিদ ডাক্তার নজরুল ইসলাম। আশাশুনি থেকে জে মুজিবুর রহমান, রেডিও নলতা। এদিকে কালীগঞ্জ উপজেলার কালিকাপুর বাজারে বাগদা চিংড়িতে জেলিফিশ পুষ্কৃত মাছ বিনষ্ট। কালীগঞ্জ থেকে আমাদের সহকর্মী সুকুমার দাস বাচ্চুর পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কালিকাপুরে বাগদা চিংড়িতে জেলিফিশ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে 7,000 টাকা জরিমানা। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কালিকাপুরে চিংড়ি মাছের জেলিফিশের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে 7,000 টাকা জরিমানা ও জব্দকৃত চিংড়ি মাছ পেট্রোল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বেলা 12টায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর তালতলা বাজার এলাকায় মাছ ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে জেলিফিশ করছিল। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস সহ কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কালিকাপুর গ্রামের মাছ ব্যবসায়ী নজরুল ইসলামকে 7,000 টাকা জরিমানা আদায় ও জব্দকৃত বাগদা চিংড়ি পেট্রোল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। কালীগঞ্জ থেকে সুকুমার দাস বাচ্চু, রেডিও নলতা। এদিকে হাড়োদা রাস্তা সংস্কার না হওয়ায় রাস্তাটি একেবারে বেহাল দশা। ভোমরা থেকে আমাদের সহকর্মী আসাদুল হকের পাঠানো রিপোর্ট থাকছে বিস্তারিত। হাড়োদা আদর্শ গ্রামের মুখ হতে রূপচাঁদের মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা, সংস্কারের দাবি এলাকাবাসী। সাতক্ষীরা সদর উপজেলার 6 নম্বর ভোমরা ইউনিয়নের হাড়োদা আদর্শ গ্রামের মুখ হতে রূপচাঁদের বাড়ি পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। স্থানীয় মোহাম্মদ শাহজাহান আলী, আবু তালেব সহ আরো অনেকে জানান, রাস্তাটি দীর্ঘদিন যাবৎ খানাখন্দে ভরে আছে। রাস্তাটি দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যেতে অসুবিধা করছে, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দ্রুত রাস্তাটি পুনর্নির্মাণ করে স্থানীয় দিয়ে জনচলাচলের উপযোগী করে দেওয়ার জোর দাবি জানান। ভোমরা থেকে আসাদুল্লাহ, রেডিও নলতা। এদিকে দেবহাটা থানার আয়োজনে দুর্গাপূজা উপলক্ষে আজ বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা থেকে আমাদের সহকর্মী মেহেদি হাসানের পাঠানো রিপোর্ট থাকছে বিস্তারিত। দেবহাটা থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 22 সেপ্টেম্বর সকাল 11টায় দেবহাটা থানা মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবিয়া হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল হাফিজুর রহমান। দেবহাটা থানার এসআই রিয়াজুল ইসলামের সঞ্চালনায় উন্নয়নের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামাতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামাতের আমির মাওলানা অলিউল ইসলাম, পারুলি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মণ্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা কমিটির সাবেক সদস্য ইমরান বাশার, গাজীরহাট মন্দির কমিটির সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, পারুলিয়া জেলিয়াপাড়া মন্দির কমিটির সভাপতি পলাশ চন্দ্র মণ্ডল, পারুলিয়া সন্ন্যাসখোলা মন্দিরের সভাপতি সুজয় ঘোষ যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। দেবহাটা থেকে মেহেদি হাসান, রেডিও নলতা। দর্শক শ্রোতা, দেখছেন রেডিও নলতার বিকালের সংবাদ, সাথে রয়েছে মামুন। এবারে জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা।
গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। আগামী 5 অক্টোবর দেশটিতে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গত বছরে বাশার আল আসাদের পতনের পর এটি হবে দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন। সিরিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দেশের সব নির্বাচনী এলাকায় একই সঙ্গে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন সরকার যুদ্ধ বিধ্বস্ত দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে বৈধতা পাওয়ার চেষ্টা চালাচ্ছে। এই প্রেক্ষাপটে নির্বাচন আয়োজন করা হচ্ছে। এদিকে বাগরাম বিমান ঘাঁটি ফেরত দিতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করলেন তালেবান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি বাগরাম ফেরত চাওয়ার দাবি তুলেছেন। তবে তালেবান প্রশাসন স্পষ্টভাবে তার এই দাবি প্রত্যাখ্যান করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান স্টাফ ফাসিউদ্দিন ফিতরাত স্থানীয় গণমাধ্যমকে বলেন, কিছু মানুষ একটি রাজনৈতিক চুক্তির মাধ্যমে ঘাঁটিটি ফেরত নিতে চায়। আফগানিস্তানের 1 ইঞ্চি মাটিও নিয়েও কোনো চুক্তি সম্ভব নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক চুক্তি বাস্তবায়ন করতে গেলে সংকটে পড়বে অর্থনীতি বললেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান দাবি যদি কোনো সুরক্ষা ছাড়া মেনে নেওয়া হয় তাহলে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি আবারও 1997 সালের মতো ভয়াবহ সংকটে পড়তে পারে। লি জে মিয়ং বলেন, জুলাই মাসে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মৌখিকভাবে একটি বাণিজ্য চুক্তি হয়, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্ক কমানোর বিনিময়ে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে $350 বিলিয়ন বিনিয়োগ করার প্রস্তাব দেওয়া হয়। তবে এখনও এই চুক্তি লিখিত আকারে চূড়ান্ত হয়নি। দর্শক শ্রোতা, এবারে জানাবো খেলাধুলার প্রসঙ্গ। এবার এশিয়া কাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। সীমান্ত সংঘাতে দুদল হয়তো সমানে সমান অথবা 19-20। সীমান্তে এক পক্ষ হামলা চালালে অন্য পক্ষ পাল্টা দাগা দিতে দেরি করে না, কিন্তু ক্রিকেটে এখন আর সেই অবস্থা নেই। বৈশ্বিক টুর্নামেন্টে এক যুগ ধরে মুখোমুখি লড়াইয়ের জয়ের ঝান্ডা উড়িয়ে দিয়েছে কেবল ভারতই। পাকিস্তানকে টানা 6 ম্যাচে হারালো তারা। এবারের এশিয়া কাপেও তার ব্যর্থতায় ঘটল নাম। গ্রুপ পর্বে বড় জয়ের পর সুপার 4 পর্বে 6 উইকেটের বড় জয় পেল সূর্যা কুমার যাদবের দল। এই জয়ে ভারত এশিয়া কাপের ফাইনালে যাওয়ার পথটা অনেকটাই এগিয়ে গেল। এদিকে তোরেসের জোড়া গোলে বার্সার জয়, রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমালো কাতালানরা। স্প্যানিশ লা লিগায় সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন্স বার্সেলোনা। গেটাফেরকে 3-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান 2-এ কমিয়ে এনেছে কাতালানরা। এস্তাদিও জোহান ক্রুইফে প্রতিপক্ষকে আতিথ্য দেয় বার্সেলোনা। এদিন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে বার্সেলোনা। একের পর এক আক্রমণের গেটাফের রক্ষণের পরীক্ষা নিতে থাকে তারা। ম্যাচের 15তম মিনিটে দানি ওলমোর ব্যাকহিল থেকে ডেডলক ভাঙেন ফেরান তোরেস। এবারে জানাবো আবহাওয়া বার্তা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং অনলাইন থেকে প্রাপ্ত তথ্যে জানানো যাচ্ছে যে সাতক্ষীরা জেলাতে আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা ও সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, রাতের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের বেলায় দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার বেগে এবং রাতের বেলায় দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 9 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের বেলায় বাতাসের আর্দ্রতার পরিমাণ 69%, রাতের বেলায় বাতাসের আর্দ্রতার পরিমাণ 90% হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সূর্য উদয় হয়েছিল ভোর 5:52, সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:02। শেষ হলো রেডিও নলতার বিকালের সংবাদ। সংবাদটির উপস্থাপনা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলাম মামুন। সংবাদ প্রযোজনা ও প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম, তথ্য সমন্বয়ে আব্দুল সালাম। আমাদের পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।